নমস্কার, রাই বাংলা থেকে আমি সুভাশিস। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে যিনি আছেন, বিখ্যাত কবি প্রাবন্ধিক অংশুমান কর। অংশুমান দা, আজকের এই সময়ে দাঁড়িয়ে এই মুহূর্তে বুঝতেই পারছেন, দেখতে পাচ্ছেন যে ভারতের বর্তমান যে ঘটনাগুলো ঘটছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের মতো কবিরা যারা সমাজের সামান্য পাতা পড়লে যাদের বুক কেঁপে ওঠে, সেখানে কি দাঁড়িয়ে মনে হয় না যে কবিরা কি কোথাও এখনো নিশ্চুপ? এই সময়ে দাঁড়িয়ে তাদের কি কথা বলা উচিত ছিল না? কথা বলা তো উচিত ছিলই। আমি এখনো পর্যন্ত তো দেখছি যে যারা আমাদের অগ্রজ এবং যারা আমাদের বন্ধু বান্ধব সমবয়সী, তাদের প্রায় একজন দুজন ব্যতিক্রম বাদ দিলে সকলেই চুপ রয়েছে, একেবারে নিশ্চুপ। তো সেটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে, কেননা এত বড় একটা সংকটের মধ্যে দিয়ে আমাদের দেশ চলেছে। এবং অনেক সময় হয় কি, যে যারা সাধারণ মানুষ তারা হয়তো এই যারা কবিতা লেখেন, যারা গল্প লেখেন, প্রবন্ধ লেখেন, এবং মানুষদের কাছ থেকে অনেক সময় পথ নির্দেশও চান। এটা ঘটনা। আমি যেমন বলছি যে যতদিন আমাদের পশ্চিমবঙ্গে শঙ্খ ঘোষ জীবিত ছিলেন, সুনীল গঙ্গোপাধ্যায় জীবিত ছিলেন, তারা কি বলছেন তার উপরে জনমত নির্মিত হয়ে যেত। তো সেই জায়গাটা তো একেবারে শূন্য হয়ে গেছে, এবং যারা সেই জায়গায় নিজেদের নিয়ে যেতে পারতেন তারা একেবারে নীরব, এবং এই নীরবতা খুব ভয়ঙ্কর। আমি বলবো এটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। আমি মনে করি যে তাদের মুখ খোলা উচিত, এবং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দাবি অনুযায়ী তাদের কথা বলা উচিত। একেবারে ঠিক বলেছেন যে আমরা যারা সাধারণ মানুষ, তারা কবিদের দিকে তাকিয়ে থাকেন যে তারা কি পথ নির্দেশ করেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কি এটা ক্রিটিসিজম বলবো না কি বলবো, যে সেই মানুষকে উঠে আসছেন না, সেই কবিকে উঠে আসছেন না যারা সমাজের কথা বলবেন। না, সমাজের কথা যারা বলবেন তেমন মানুষ আছেন এখনো, কিন্তু মুশকিল হচ্ছে যে তারা খুব সিলেক্টিভ। কোথায় বলবেন আর কোথায় বলবেন না সে ব্যাপারে তারা খুব সচেতন। এখন বেশি বলতে গেলে আবার এই কথাও তারা বলেন যে সে তো আমার কবিকে কি সব বিষয়ে মুখ খুলতে হবেই, এবং সেটাকে এই যুক্তি থেকে একটি ঢালের মতো তারা ব্যবহার করেন। কিন্তু আজকে ভারতবর্ষের যে পরিস্থিতি, আমার মনে হয় না তাতে তাদের নিশ্চুপ থাকা একেবারে উচিত, বা আমাদের রাজ্যেরও যা পরিস্থিতি তাতে আমার মনে হয় না তাদের নীরবতা একেবারেই কাঙ্ক্ষিত। এবং ওই যুক্তি এখানে ধোপে টেকে না। এটা আর পাঁচটা ঘটনা নয় যে ওখানে একটা ছোট কোনো ঘটনা ঘটে গেছে, সেখানে আরেকটা ছোট কোনো ঘটনা ঘটে গেছে। বড় বড় ঘটনা ঘটছে আমাদের রাজ্যে এবং আমাদের দেশে। যে ঘটনাগুলোর সঙ্গে আমাদের রাজ্যের যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ, দেশের সার্বভৌমত্ব, এই সমস্ত কিছু জড়িত। কত মানুষ মারা যাচ্ছেন, তারা নীরব। তাদের বিবেচনা বোধ কি বলবো, আমি অন্তত নিজে নীরব থাকিনি, এইটুকুই আমার কাছে সান্ত্বনা। আপনি জানেন, আপনি খুব সচেতন ভাবে বিভিন্ন মিডিয়াতে প্রশ্ন রাখেন, কথা বলেন। সেইখান থেকে দাঁড়িয়ে যে ভারতের যে বর্তমান সময় হিন্দু মুসলিম, পশ্চিমবঙ্গ যে জায়গা থেকে আমরা পশ্চিমবঙ্গকে একটু আলাদা করতে পারতাম, যে পশ্চিমবঙ্গের মানুষ এরকম নয়, অন্তত এইভাবে জড়িয়ে পড়বে না, সেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু আস্তে আস্তে এই স্রোতে ঢুকে পড়ছেন। এই হিন্দু মুসলিম যে খেলা বলুন বা পোলারাইজেশন বলুন, এটাকে কিভাবে দেখছেন, কিভাবে বিশ্লেষণ? এটা একেবারেই কাঙ্ক্ষিত নয়, কিন্তু সরকার চাইছে বলে, এবং এই মুহূর্তে রাজ্যের যে দুই প্রধান দল, ক্ষমতাসীন দল এবং প্রধান বিরোধী দল, তারা চাইছে বলে ঘটনা ঘটছে। এটা খুব সোজা সাপটা উত্তর আছে। মিডিয়ার এখানে ভূমিকা, মিডিয়ারও ভয়ঙ্কর ভূমিকা আছে। মিডিয়া তো দেখুন, মিডিয়াকে আমি দোষ দিই না, তার কারণ মিডিয়া সবসময় এরকম খবর চাইবে, যে খবর খুব সেন্সেশনাল, যে খবর দেখালে তাদের টিআরপি বাড়ে, দর্শক বেশি পান, তারা চাইবেন। কিন্তু সরকারের কি ভূমিকা থাকবে, প্রধান বিরোধী দলের কি ভূমিকা থাকবে? তাদের তো অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। আমি তো মনে করি না একটা সরকারের কাজ হচ্ছে আমার রাজ্যের মূল যে সমস্যা, সেই সমস্যাগুলো সমস্ত সরিয়ে রেখে একটা মন্দির প্রতিষ্ঠা করা, সেই মন্দিরটিকেও আবার একটা সাংস্কৃতিক কেন্দ্র, সরকার যেহেতু সরাসরি করতে পারে না, সেই নামে প্রতিষ্ঠা করা হচ্ছে। তো রাজ্য সরকারের যদি এই ভূমিকা হয়, সেখানে আপনি আমি চাইলেও হিন্দু মুসলিম এই বিভাজনকে আটকাবো কি করে? সরকার চাইছে বলে হচ্ছে। একটা চ্যানেলে আপনি বোধহয় সেখানে ছিলেনও, আমি আর বাংলা নাম করে বলতে পারি, যে সেকুলার পন্থী যারা সেকুলার মানেন, তারা এই রাজ্য থেকে বেরিয়ে যান, দেশ থেকে বেরিয়ে যান।
এই রকম কথা বলার কি অধিকার একটা মিডিয়া চ্যানেলে? না, মিডিয়ার নানা কিছু বলার অধিকার থাকতেই পারে, হ্যাঁ, যদি আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি। তো সেটা নিয়ে তো আবার শুনলাম একটা এফআইআরও হয়েছে, আমি জানি না তার ইয়ে কি। মিডিয়ার কাজ করবে, আমি মিডিয়াকে নিয়ে কিন্তু অতখানি চিন্তিত নই সত্যি কথা বলতে। দায়িত্বশীল মিডিয়া যেমন থাকবে তেমন দায়িত্ব জ্ঞানহীন মিডিয়াও থাকবে, চিরকাল ছিল। আমি সত্যি সত্যি বলছি, আমি মিডিয়াকে নিয়ে অত চিন্তিত নই। এবং মিডিয়ার কোনো একজন মানে সাংবাদিক বললেন মানেই সেটা ধ্রুব সত্য হয়ে গেল, সেটাই সরকারের কথা, তা তো নয়। নরেন্দ্র মোদীও তো টুইট করেছেন যে আমাদের দেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং ধর্মনিরপেক্ষতা আমাদের রক্তে প্রবাহিত। তো কাজেই আমি ওটাই বিচলিত নই, ওটা ওদের একটা স্ট্র্যাটেজি এবং এর পেছনে একটা কারণ থাকতে পারে। অনেক সময় এটা হয় যে প্রতিটি চ্যানেলেরই একটি করে মানি বা না মানি রাজনৈতিক মতাদর্শ প্রায় আছে, দেখা যাচ্ছে। মানে নিরপেক্ষতা বস্তুটি একটি বায়বীয় বস্তু হয়ে গেছে সাংবাদিকতার জগতে আজকে। তো এটা অনেক সময় হতে পারে যে কোনো একটি দল বা সরকার যে কথা বলতে পারছে না, কারণ তাদের পক্ষে বলা মুশকিল। রাষ্ট্রের কতগুলো বাধ্যবাধকতা থাকে, রাজনৈতিক দলেরও কিছু দায়িত্ব থাকে, তো মিডিয়া সেই কথাটা বলে দিচ্ছে তাদের হয়ে। মানে এটা আসলে কতটা ওই মিডিয়ার কথা আর কতটা যে রাজনৈতিক দলগুলো এই মিডিয়াগুলোর পেছনে থাকে, বা যে রাজনৈতিক দলগুলোর মতাদর্শ বিভিন্ন মানে সংবাদ মাধ্যম, সেটা অনলাইন হোক, সেটা মানে ভার্চুয়াল হোক, বা সেটা প্রিন্ট হোক, বা সেটা অডিও ভিজুয়াল হোক, তারা যে রাজনৈতিক দলগুলোর কথাকে সামনে নিয়ে আসে, অনেক সময় তাদেরই কথা আসলে এই চ্যানেলগুলোর মাধ্যমে বলা হয়। এবং বললে লাভ হচ্ছে যে দায়টা রাজনৈতিক দলগুলোকে নিতে হয় না। হ্যাঁ, তো এটা একটা, আমি আবারও বলছি, মিডিয়ার বলা কথা নিয়ে আমি অতটা ভাবিত নই। এই কারণেই ভাবিত নই যে ওই মিডিয়া যেমন এই কথা প্রচার করেছে, বা ময়ূক, যাকে আমি খুব স্নেহই করি, এই কথাটা বললে অনেকে রেগে যাবে না হয়তো, সে যেমন এই কথাটা বলেছে একদিন, তেমন আবার আমি বা আমার মতো আরো যারা উল্টো পক্ষের কথা বলছেন তাদের কথাও তো তারা প্রচার করছেন। আমি মিডিয়াকে দোষ দিই না, আমি আবারও বলছি যে মূল দোষটা হচ্ছে আসলে আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি দেখি তাহলে সরকারের এবং প্রধান বিরোধী রাজনৈতিক দলের, তাদের যে ভূমিকা পালন করা উচিত ছিল তারা সেই ভূমিকা পালন করছেন না, যার ফলে মিডিয়াগুলো এই সমস্ত কথাবার্তা বলার আরো সুযোগ পেয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি মানেন? আপনি তো একটু আগেই বললেন যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন যে সেকুলারিজম আমাদের মেরুদণ্ড, এরকম একটা জায়গায় আমি দেখেছি। সেইখান থেকে আরএসএস কেন এই সেকুলারিজমকে সংবিধান থেকে বাদ দিতে চাইছেন? না, দুটো আলাদা। আমি আবারও বলছি যে আরএসএস এর মতাদর্শে চলা, বা অনেকে বলেন যে আরএসএস এর মানে নির্দেশ মেনে চলা বিজেপি রাজনৈতিক দল, আর সরকার, যে সরকারকে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হয়, সেই দুটো একদম আলাদা, একদম আলাদা। আমাদের দেশের গঠন কাঠামো এমন যে কোনো রাষ্ট্রনায়ক যদি বলেন যে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ আমি চাই না, তাহলে তিনি প্রত্যাখ্যাত হবেন। এবার আরএসএসও কি চায় যে রাষ্ট্রটা, আসলে আমার মনে হয়, আমার নিজের ধারণা, চায় যে ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্র হয়ে যাক, আমার মনে হয় চায় না। এই কথাগুলো বলে যাওয়া দরকার, কারণ তাহলে ভোটটা ভাগাভাগি হয়, ভোটের পোলারাইজেশন ভাগাভাগি হয়। নির্বাচনের দিকে মাথায় রেখেই একদিকে বলা হবে যে হিন্দু রাষ্ট্র চাই, আবার রাষ্ট্র ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী এই কথা বলতে পারেন না, কাজে তিনি বলবেন যে আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। এটা নির্বাচন, আমার কাছে খুব সোজা ব্যাপারটা। আচ্ছা, আর তুমি তো একেবারে বর্ধমান শহরে থাকো, আমাদের এই কলকাতা শহরের সাথে অনেকটাই তফাৎ। এই যে সাধারণ মানুষ জড়িয়ে পড়ছে হিন্দু মুসলিমের ক্ষেত্রে, তোমাদের ওখানে কতটা তার প্রভাব পড়ছে? না, বর্ধমান শহরে মুসলিম জনসংখ্যা যথেষ্ট, এবং আমি এখনো পর্যন্ত সেরকম বড় কোনো অপ্রীতিকর ঘটনা বর্ধমান শহরে আমি ঘটতে দেখিনি। এবং মানে মোটামুটি শান্তিতেই কিন্তু দুই সম্প্রদায় বসবাস করে। হ্যাঁ, কখনো কখনো আড্ডায় হয়তো, যেমন ফেসবুকে হচ্ছে, দুপক্ষের মধ্যে কথা চালাচালি, যারা ধর্মনিরপেক্ষ আর যারা তথাকথিত ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী নয়, তাদের মধ্যে যেমন তেমন হয়, ওখানে হয় বন্ধু বান্ধবদের আড্ডায়। কিন্তু না, আমি তো মনে করতে পারছি না যে বড় কোনো ঘটনা ঘটে গেছে, একটা দাঙ্গা ঘটে গেছে, একটা মানে মারমার কাটকাট ব্যাপার হয়ে গেছে। বর্ধমান শহরে আমি দেখেছি যে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই শান্তিতে সুখে থাকে। আসলে ব্যাপারটা আবারও বলছি যে সাধারণ মানুষ এই বিভাজন চায় না, এটা চায় না, এটাকে তৈরি করা হয়। এবং এটার পেছনে আমাদের দুর্ভাগ্য যে একমাত্র দায়ী হচ্ছে ভারতবর্ষের ভোটের রাজনৈতিক সমীকরণ।
এই যে পাকিস্তান ভারতের যুদ্ধ, আমরা যখন সরকারি বিবৃতি দেখি একটা অদ্ভুতভাবে, তুমি এই যুদ্ধটাকে কিভাবে দেখো যদি জিজ্ঞাসা করি? না, আমি প্রথমেই বলি, এখনই আমি লিখেও ছিলাম, সেখানেও আমার ফেসবুক প্রোফাইলে, সেখানেও বেশ কিছু বক্রোক্তি আমাকে সহ্য করতে হয়েছে। আমি যুদ্ধের পক্ষে নই, কোনো অবস্থাতেই যুদ্ধের পক্ষে নই। এই 26 জন মারা গেল হিন্দু, না না, সেটা তো অত্যন্ত অন্যায় হয়েছে। এবং আমি তো এটা লিখেছিলাম যে প্রাথমিক একটা প্রত্যাঘাত, যুদ্ধ একটা খুব বড় ব্যাপার, আর প্রত্যাঘাত আর একটা ব্যাপার। এখনো পর্যন্ত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আমি বলবো, কিন্তু দুই দেশের মধ্যে সত্যিকারের যুদ্ধ যে লেগে গেছে সেটা আমি বলবো না কিন্তু। হ্যাঁ, তো সেটা আমি চাইবো না, কেননা দুটো দেশই পরমাণু শক্তিধর। আমার বিশ্বাস আছে যে আমাদের সেনাবাহিনীর যা দক্ষতা, আমাদের থিঙ্ক ট্যাঙ্ক সেনাবাহিনী, তাদের যে ভাবনার আমি বলবো যে কৌশল, তা অনেক এগিয়ে পাকিস্তানের চেয়ে, এবং ওরা আমাদের সঙ্গে যুদ্ধ যদি সত্যি লাগে এঁটে উঠতে পারবে না। কিন্তু ক্ষতি তো হবে এই দুদেশের, এবং সাধারণ মানুষের ক্ষতি হবে, ইতিমধ্যেই ক্ষতি হয়েছে। আমরা পাকিস্তানের একাধিক ড্রোনকে নামিয়েছি, ফাইটার বিমান নষ্ট করেছি, এটা যেমন সত্যি, তেমন আমাদেরই প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে কিন্তু যে সাধারণ বেশ কিছু ভারতীয় মৃত্যুও ঘটেছে। সেটা তো আমি চাইতে পারি না। একটা জঙ্গি হানা আর রাষ্ট্র মেরে ফেলছে আরেকটা রাষ্ট্রের মানুষকে ঢুকে, দুটোর মধ্যে তফাৎ আছে, দুটোর মধ্যে তফাৎ আছে, সূক্ষ্ম কথা বল। হ্যাঁ, দুটোর মধ্যে তফাৎ আছে। তো সেখানে আমি তো চাইবো না যে রাষ্ট্র নিরীহ মানুষকে মেরে ফেলুক, এবং সেখানে আমি আমি এই কথাটা জোরের সঙ্গে বলছি, ভারতবর্ষ এখনো পর্যন্ত যা যা করেছে তাতে কম বেশি আমার সমর্থন আছে। পরিষ্কার এই কথা বলছি, আমার সমর্থন আছে। খুব অসংযমী আচরণ ভারতবর্ষ করেনি, কিন্তু পাকিস্তান করতে শুরু করেছে। এটা কিন্তু ওরা ভুল করছে, অবিবেচকের মতো কাজ করছে। জঙ্গি হানা আলাদা জিনিস, আমি আবার বলছি, কিন্তু পাকিস্তান এখন রাষ্ট্র হিসেবে জঙ্গি হানার বদলে ভারত কি করেছিল? ভারত কতগুলো জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত করেছিল, একদম সঠিক কাজ। তার উত্তরে পাকিস্তান যেটা করতে চাইছে সেটা হচ্ছে ভারতবর্ষের সাধারণ মানুষকে টার্গেট করছে, কিন্তু বোকামো করছে, ভীষণ বোকামো করছে, এবং যুদ্ধকে আহ্বান করছে। যদি ওদের বিবেচনা বোধ এই দেশটার কণামাত্র বেঁচে থাকে, তাহলে এখনই ওদের এই সমস্ত কাজ থামিয়ে দেওয়া উচিত। যুদ্ধ লেগে গেলে সেটা দুটো দেশের পক্ষেই ভালো হবে না, দুটো দেশের সাধারণ মানুষের পক্ষেই ভালো হবে না। আমাদের যা ক্ষতি হবে তার কয়েক শোগুণ বেশি ক্ষতি পাকিস্তানের হবে। সেই কথাটা ওরা মনে রাখুক, এটুকু আমি চাই। অসংখ্য ধন্যবাদ। যুদ্ধ কেউ চায় না, আমি চাই না, আপনারাও চান না, অংশুমানরা তো চানই না, বলেই দিলেন যুদ্ধ আমাদের মতো সাধারণ মানুষদের মৃত্যুর সামনে দাঁড়াতে হতে পারে এবং অনেক কিছু ক্ষতি হতে পারে। অসংখ্য ধন্যবাদ অংশুমানরা, রায় বাংলাকে এতটা সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, আমার কথাগুলো বলার একটা সুযোগ করে দিয়েছেন বলে।